শোনো মেয়ে, বিয়ে ঠিকই করেছি, তবে তোমার সাথে সংসার আমি করব না। আমার ধারের কাছেও যেন তোমাকে ঘেঁষতে না দেখি। আজকের রাতটা এখানে থেকে কালকে থেকে আলাদা থাকবে ব্যাস। বিয়ের প্রথম রাতে সদ্য বিবাহিত স্বামীর মুখে এহেন কথা শুনে কিং কর্তব্য বিমূঢ় শুভ্রা। অষ্টাদশী এই রমণীর মন কেঁপে ওঠে অজানা আশঙ্কায়। কাঁপা কণ্ঠে স্বামীকে শুধায়, তবে বিয়ে কেন করেছিলেন? পরিবার চেয়েছে তাই। তবে তাই বলেই যে সংসার করতে হবে এমনটা না। অশ্রুকণা টলমল করে ওঠে শুভ্রার আঁখি কোণে। তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন এই পুরুষটাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মনে হচ্ছে তার কাছে। তরঙ্গ বিছানা থেকে একখানা বালিশ নিতে নিতে শুভ্রার উদ্দেশ্যে বলে, নরকে পা দিয়েছ কন্যা, চোখকে সামলে রাখো। জ্বলন্ত কেবল শুরু, এখন অনেক জ্বলা বাকি। অশ্রুগুলো না হয় আগামীর জন্য সঞ্চয় রাখো। শুভ্রা চোখ তুলে চায়, চোখ দিয়ে শ্রাবণের বাড়িধারা বয়ে যাচ্ছে যেন। অধর কাঁপছে তার। কাঁপা কণ্ঠে বলে, ভেবেছিলাম আপনার কাছে স্বর্গসুখ মিলবে, কিন্তু আপনি তো সূচনাতেই নরক উপহার দিলেন। একেই বোধহয় বলে, অভাগী যেথায় যায় সমুদ্র শুকিয়ে যায়। কণ্ঠে স্পষ্ট অভিযোগ প্রকাশ পাচ্ছে, তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সামনের পুরুষের। সে দিব্যি একখানা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। এদিকে যে তার কথার ধারালো ছুরিতে এফোর ওফোর করে দিয়েছে এক কিশোরীর মন, অথচ তা নিয়ে সামান্য অনুশোচনা লক্ষ্য করা যায়নি তরঙ্গের আচরণে। শুভ্রা চুপচাপ বসে থাকে খাটের ওপর। ভিতরে তার কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। হুট করে কিছু ভেবে তার সাথে আনা একখানা সস্তা ব্যাগ থেকে জামা বের করে স্নানাগারে চলে গেল। বেশ সময় নিয়ে এই মধ্যরাতে গোসল করে। তরঙ্গ এখনো জেগে আছে হয়তো। কপালে এক হাত দিয়ে চোখ বুজা। শুভ্রা মনে সংকোচ নিয়ে রিনরিনে কণ্ঠে বলে, শুনছেন, জায়নামাজ কোথায় আপনাদের? তরঙ্গ চোখ মেলে চায়। সামনে থাকা তার সদ্য বিবাহিতা কুমারী স্ত্রী কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। কিছু কড়া কথা বলবে ভেবেও বলে না তরঙ্গ। এলোমেলো পায়ে উঠে গিয়ে একখানা জায়নামাজ এনে খাটের ওপর রেখে আবারও স্বস্থানে ফিরে যায়। শুভ্রা দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজে বিছিয়ে রবের সান্নিধ্য লাভের চেষ্টায় মগ্ন হয়ে পড়ে। আর চোখে তা দেখে যায় এক পুরুষ। প্রকৃতিতে ছড়িয়ে গেছে ফজরের আবাস, স্নিগ্ধ শীতল আবহাওয়া। দৈনন্দিন অভ্যাসের দরুনি আজানের সাথে সাথে উঠে পড়ে শুভ্রা। উঠে সর্বপ্রথম অজু করে। বেশ খানিক সময় নিয়ে আজান শুনে আজানের উত্তর দিয়ে রবের দুয়ারে হাত তুলে দোয়া করে। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে করা দোয়া যে কবুল হয়, তাই দীর্ঘ সময় দোয়া করে নামাজে দাঁড়িয়ে পড়ে। ঘরে লাইট জ্বালানোর দরুন আলো এসে লাগে তরঙ্গের চোখে। ফলস্বরূপ ঘুম ভেঙে যায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে তার। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে এক পুষ্প মাটিতে লুটিয়ে আছে আর ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। কিছু বলতে চেয়েও বলে না তরঙ্গ। নববধূ দেখতে এলাকার বেশ কিছু মহিলা এসেছে, আর আত্মীয় স্বজন তো আছেই। ঘর যেন গিজগিজ করছে লোক সমাগমে। শুভ্রা এক কোণে মাথা নিচু করে চুপচাপ বসে আছে, যেন একখানা মূর্তি, যাকে দেখতে এত লোকের আগমন। সব অপরিচিত মানুষের ভিড়ে নিজেকে অসহায় লাগছে তার। দরজা দিয়ে তখনই প্রবেশ ঘটে এক পঞ্চদশী কন্যার। সর্বাঙ্গে যেন লাবণ্য খেলছে। মেয়েটাকে দেখে হাসি ফুটে ওঠে শুভ্রার অধরের কোণে। মেয়েটা এসে জড়িয়ে ধরে শুভ্রাকে। চমৎকারভাবে হেসে বলে, শুভাপু, তোমাকে অনেক মিস করেছি। শুভ্রা স্মিত হাসে। মেয়েটা যে তার জন্য পাগল। ও বাড়িতে এই একটা মেয়ে আছে যে কিনা শুভ্রাকে এত ভালোবাসে। দূর থেকে তা দেখে মৃদু হাসে শুভ্রার শাশুড়ি। এরই মধ্যে একজন মহিলা বলে ওঠে, হ্যাঁ গো, তোরির মা, বউয়ের নাম শুনলাম শুভ্রা, মানে ফর্সা, কিন্তু বউ তো এত আহামরি ফর্সা না। কথাটা শুনে হো হো করে শব্দে হেসে ওঠে শুভ্রার ননদিনী। তার সাথে পাল্লা দিয়ে হেসে ওঠে ওই মহিলাও। সাথে আরও কিছু মহিলা। শুভ্রার আঁখি যুগল টলটল করে ওঠে। হাসি মিলিয়ে যায় শুভ্রার বোন শিশিরেরও। হাসতে হাসতেই শুভ্রার ননদিনী বলে ওঠে, খালা, আজকাল চোখের পাওয়ার বেড়েছে নাকি? চোখে ঝাপসা দেখছেন মনে হচ্ছে। ভাবিকে কালো লাগছে কোন আঙ্গিকে আমি বুঝতে পারছি না। হাসি থেমে যায় মহিলার। অপমানে তেতে ওঠে মহিলা। বাকি সবার অধরের কোণে ফুটে ওঠে
মৃদু হাসির রেখা। শুভ্রার চোখ তুলে চায় এবার সিও ননদিনীর দিকে। সম্পর্কে ননদ হলেও বয়সে সে শুভ্রার বড়। মহিলার পক্ষে একজন বলে ওঠে, আরেকটু ফর্সা হওয়া লাগতো, আমাগো তোরই কি কম সুন্দর নাকি? আবারও হেসে ওঠে শুভ্রার ননদ স্রোতসিনী। হাসতে হাসতেই বলে, কি যে বলেন না খালা, বউ তো একটা এনেছেন মাশাল্লাহ, অনেক সুন্দরী, কই রাখতে পারলেন? সুন্দরী পাখি তো তার স্বামীর কলিগের সাথে উড়াল দিয়েছে। শুনুন, গায়ের রং যাই হোক, মনের রং শুভ্র হলেই হবে। মেয়ের এহেন প্রতিবাদে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে শুভ্রার শাশুড়ি জাহানারা ঠোঁটে। অনেকেই সন্তুষ্ট স্রোতসিনীর এহেন জবাবে। মহিলা রাগে গটগট করতে করতে বেরিয়ে যায় আর বিড়বিড় করে কিছু বলে। এতক্ষণে সিঁড়ি বেয়ে নামতে দেখা যায় তরঙ্গকে। তরঙ্গকে দেখে রাতের কথা মনে পড়ে শুভ্রার। আগের ন্যায় মাথা নিচু করে ফেলে সে। হুট করে একটা মেয়ে এসে বাড়ি ভর্তি মেহমানদের সামনে জড়িয়ে ধরে তরঙ্গকে। শুভ্রা শুধু চেয়ে দেখে তার 3 কবুল বলা স্বামীর বক্ষের সাথে লেপ্টে আছে অন্য এক রমণী। তবে কি এই রমণীর জন্যই তার সাথে সংসার করতে অনিচ্ছুক তরঙ্গ? পিনপত নীরবতা, ফ্যানের খটখট আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই হচ্ছে না। বিয়েবাড়ির এহেন চিত্র দেখা যেন ডুমুরের ফুল। খানিক আগে যেখানে কথার স্রোত ছিল, অথচ সামান্য সময়ের ব্যবধানেই সব নিশ্চুপ। সদ্য বিবাহিতা একজন রমণীর সামনে তার স্বামীকে অন্য কোনো রমণীর জড়িয়ে ধরা বেশ দৃষ্টিকটু ব্যাপার। তন্মধ্যে সেথায় প্রবেশ ঘটে শিশিরের বড় বোন মেহনাজের। বোনের শ্বশুরবাড়ি ঢুকে যে এমন কিছু দেখতে হবে তা কঠিন কালেও ভাবিনি সে। নিঃশব্দে এসে দাঁড়ায় শুভ্রা এবং শিশিরের পাশে। চোখ তরঙ্গের পানে নিবদ্ধ। এদিকে মেয়েটারও ছাড়ার নাম নেই। পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে উঠেছে দেখে হো হো শব্দে হেসে ওঠে স্রোতসিনী। মেয়েটা কথায় কথায় হাসে। স্রোতসিনীর হাসির শব্দে তরঙ্গের বক্ষে লেপ্টে থাকা মেয়েটা স্বাভাবিক হয়, ছেড়ে দেয় তরঙ্গকে। শুভ্রার শাশুড়ি আসতে চেয়েও আসেন না, লজ্জায় নুয়ে গিয়েছেন তিনি। মেয়ের হাসি শুনে স্বস্তির নিঃশ্বাস নেন। তিনি জানেন তার মেয়ে যখন হেসেছে তার মানে এবার বেশ জব্দ হবে টিনা। স্রোতসিনী এসে টিনার গায়ে এলোমেলো থাপড়ে যাচ্ছে আর হেসেই চলছে। উপস্থিত সবাই কিংকর্তব্য বিমূঢ় এহেন আচরণে। স্রোতসিনী হাসি থামিয়ে বলে, তোমাকে সাধে আর নির্লজ্জ বলি মিস চিপকানি। উফ, দুঃখিত টিনা, সবসময় সাথে আঠা থাকেই, পুরুষ দেখলে চিপকে যেতে ইচ্ছে হয়। আজকাল অবিবাহিত পুরুষ রেখে বিবাহিত পুরুষদের সাথেও চিপকানো শুরু করেছ দেখছি। বেশ উন্নতি হয়েছে। তবে শ্যুটটা বেশ ছিল। শিয়াব ভাইকে দেখালে বেশ খুশি হবে কি বলো? অপমানে তেতে ওঠে টিনা। কিছু বলবে তার আগেই মনে পড়ে স্রোতসিনীর দেয়া ঠান্ডা হুমকির কথা। স্রোতসিনীর কাছে টিনার সাথে কয়েকজন ছেলের ঘনিষ্ঠ কিছু ছবি রয়েছে, যেটা সে শুধু তরঙ্গের থেকে টিনাকে দূরে রাখার জন্যই নিজের কাছে রেখেছে। টিনা এবার ন্যাকা ভাব নিয়ে তরঙ্গকে বলে, বেবি, তোমার বোন আমাকে ইনসাল্ট করছে, তুমি কিছু বলবে না? তরঙ্গ একবার চোখ ঘুরিয়ে চারপাশে দেখে নেয়। সবাই রঙ্গভূমি দেখার মতো করেই তাদের দেখছে। শুভ্রার চোখে স্পষ্ট পানি। এরই মধ্যে কানাঘুষাও শোনা যায়। কেউ কেউ বলছে, নতুন বউ রাইখা জাহানারার পোলা এখন অন্য মাইয়ারে এত মানুষের সামনে জড়াইয়া ধরে। জাহানারা পোলাটারে মানুষ বানাইতে পারল না, আর এই পোলা নিয়ে এত অহংকার। স্যাঁ 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 স্যাঁ। কথাগুলো তরঙ্গের কানে পৌঁছাতে দেরি করে না। তবুও সে যথেষ্ট স্বাভাবিক। টিনার উদ্দেশ্যে বলে, এসেছো বউ দেখতে, দেখে চলে যাও, আমার কাছে আসার চেষ্টা করবে না বলে গটগট পায়ে চলে যেতে নিলেই আটকে দেন তরঙ্গের মা জাহানারা। তরঙ্গের সম্মান রক্ষার্থে টিনাকে তরঙ্গের ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দেন সবার কাছে। এক স্নিগ্ধ বিকেল। তরঙ্গের কক্ষে একটা অতীব সুন্দর আঙিনা রয়েছে। সেথায় একপাশে একখানা দোলনা রয়েছে। সেখানে বসে শুভ্রা প্রকৃতি বিলাসে মত্ত। অপর প্রান্তে একটা ছোট্ট কেদারা। সামনে ছোট একখানা টেবিল। টেবিলের ওপরে বেশ কয়েকটা উপন্যাস রাখা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এত সুন্দর আঙিনায় কোনো ফুল গাছ নেই, অথচ শুভ্রা ভীষণ পুষ্পপ্রেমী। ফুল গাছ না থাকলেও সেথায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস। যেন তরঙ্গ কণ্টক প্রেমী। মেহনাজ শিশির ঘুমিয়েছে হয়তোবা, তাই আপাতত সে একা।
যদিও বাড়ি ভর্তি মানুষের অভাব নেই, তবুও তার শাশুড়ি তাকে বিশ্রামের নামে কক্ষে ফেরত পাঠিয়েছেন। তরঙ্গ এখনও বাড়িতে ফেরেনি। আচমকা এক নারী কণ্ঠে শুনতে পায়, একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা। শুভ্রা চোখ তুলে চায়। স্রোতস্বিনী এসে শুভ্রার পাশে বসে। শুভ্রার উদ্দেশ্যে বলে, মন খারাপের পাল্লা ভারী করে একা বসে প্রকৃতি বিলাস করা হচ্ছে। যার জন্য আয়োজন করে দুঃখ বিলাস, সে কি তার খবর রাখে? শুভ্রা অবাক হয়ে স্রোতস্বিনীর পানে চায়। মেয়েটা কি রাতের ব্যাপারে কিছু জেনে গেল? না, জেনে গেলে তো সমস্যা হবে। তবে তার ননদিনী বেশ বুদ্ধিমতী, তা অষ্টাদশী শুভ্রা বেশ বুঝেছে। শুভ্রাকে তাকিয়ে থাকতে দেখে স্রোতস্বিনী মৃদু হেসে বলে, সম্পর্কে আমার বড় হলেও বয়সে কিন্তু ছোট, তাই তোমাকে বরং আমি নাম ধরেই ডাকবো, কি বলো? আমাকেও বরং তুমি করেই ডেকো। শোনো শুভ্রা, সংসারটাকে শক্ত হাতে ধরো। আজকের এহেন ঘটনার মতো আরও ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে। শুভ্রা এবার মুখ খোলে, রিনরিনে কণ্ঠে বলে, আচ্ছা শ্রুতি আপু, আমি কি অনেক খারাপ? স্রোতস্বিনীর এহেন কথায় চমকানো উচিত ছিল, তবে সে চমকায় না। ম্লান হেসে বলে, তুমি পুষ্পপ্রেমী তাই না শুভ্রা? তুমি বুঝলে কিভাবে? যে কণ্টক প্রেমী তার কাছে পুষ্পের কোমল ছোঁয়া আশা করা বোকামি। শুভ্রা কি বুঝেছে স্রোতস্বিনীর এমন কথার অর্থ? হয়তোবা বুঝেছে সে, তাই তো রিনরিনে কণ্ঠে বলল, ক্যাকটাসে কাটা থাকা সত্ত্বেও মানুষ তাকে ভালোবাসে। আমি না হয় তাকে কোমল পুষ্পের পরিবর্তে ক্যাকটাস রূপে গ্রহণ করলাম। স্রোতস্বিনী সন্তুষ্টির হাসি হাসে। তার ভাইয়ের জন্য যে তারা কাঞ্চা সোনা এনেছে তাতে আর সন্দেহ নেই। তন্মধ্যেই আজানের সুর ভেসে আসে। শুভ্রা চোখ বন্ধ করে তা শ্রবণ করে, আর তাকে বেশ কাছ থেকে পরোক্ষা করে স্রোতস্বিনী। মৃদু হেসে বলে, তোমার নাম স্নিগ্ধা রাখা উচিত ছিল, সুস্নিগ্ধা। শিশির ঘুরে ঘুরে তরঙ্গদের বাড়ি দেখছে। ভর সন্ধেবেলা একা একা ছাদে আসাটা তার ঠিক হয়নি, তবু পঞ্চাদশী কন্যারা এহেন উদ্ভট কাজে বেশ পারদর্শী। ছাদের বাম দিকে পরিচিত ফুলের সুঘ্রাণ তার নাসারন্ধ্রে এসে বাড়ি খায়। কিশোরী মন আধার হাতড়ে ছুটে চলে ফুলের পানে, যেন মৌমাছি কোনো মধুর সন্ধান পেয়েছে। হঠাৎ পিছন থেকে একটা পুরুষালী কণ্ঠে ভেসে আসে। থেমে যায় শিশিরের পা। বরাবরই সে পুরুষ মানুষ বেজায় ভয় পায়। ছেলেটা বলে, এই ভর সন্ধ্যাবেলা পেতনির দেখা মিলবে কে জানতো? এ তো দেখছি গেছো পেতনি। কথাটা বলে ছাদে লাগানো একখানা ছোট লাইট জ্বালায় ছেলেটা। তেমন বেশি আলো না দিলেও মৃদু আলোতে বেশ ভালোই সব বোঝা যাচ্ছে। শিশির কোমরে হাত দিয়ে আঙুল উছিয়ে বলে, এই বেটা লম্বু, কারে পেতনি কইলেন? হ্যাঁ, আমি হইলাম শিশির, বুঝছেন? ছেলেটা হেসে ওঠে। হেসেই বলে, তা শিশির, কালো সালোয়ার কামিজ পরা চিকন ফর্সা যে মেয়েটা, তোমার কি হয়? শিশির বেশ বুঝতে পারে ছেলেটা কার কথা বলছে, তবে সাথে সাথে প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, তাই বেশ ভাব নিয়েই বলে, আপনি কে যে আপনারই কমু, বেডা লম্বু মিয়া? ছেলেটার রাগার কথা থাকলেও সে না রেগে উল্টে হো হো শব্দে হেসে ওঠে। হাসতে হাসতেই বলে, ছোট মরিচের সত্যি অনেক ঝাল। শিশির আরও রেগে যায়, আর শিশির রাগলেই ভুলে সব সত্য কিংবা গোপন কথা বলে ফেলে, আর তার সাথে অশুদ্ধ ভাষা তো আছেই। সে বাড়ি থেকে প্রতিজ্ঞা করেছিল রাখবে না, এখানে এসে তাহলে অশুদ্ধ ভাষা বের হবে মুখ দিয়ে। রেগে যাওয়ার দরুন এবারও তার ব্যতিক্রম হয়নি। সে রেগেই বলে, আমি মেহনাজ আপুরে কইয়া দিমু, আপনি তার নাম জিগাইছেন। আপু শুভাপুরো কমু, একটা লম্বা বেটা আমারে পেতনি কইছে। মেহনাজদের বাড়িতে এসেছে শুভ্রা ও তরঙ্গ। যেহেতু সে বড় হয়েছে মামার বাড়িতে, যার দরুন শুভ্রার মামার বাড়ি হচ্ছে তরঙ্গের শ্বশুর বাড়ি। এখন তরঙ্গের কোনো ইচ্ছেই ছিল না এখানে আসার, একমাত্র তার মায়ের কথা ফেলতে না পেরে এসেছে। শুভ্রার মামি ইলাহি আয়োজন করেছে তরঙ্গ আসা উপলক্ষে। মেহনাজ সকাল থেকে তার মায়ের এহেন হম্বিতম্বি দেখে যাচ্ছে। শুভ্রা যেন অবাকের চূড়ান্ত সীমে পৌঁছে গিয়েছে। শুধু হেলদোল নেই তরঙ্গের। আসার পর থেকে মোবাইলে মুখ গুজে বসে আছে। আশেপাশের বেশ কিছু মানুষ এসেছে। তরঙ্গের এহেন আচরণে কানাঘোষা করতেও ভুলছে না। কেউ কেউ তো বলছে, আরে শুভ্রারে মনে হয় পছন্দ না জামাইয়ের, বুঝলা ভাবি? বড়লোকের পোলা, তার উপরে ফর্সা, আর শুভ্রা ফর্সা হইলেও জামাইয়ের মতো এত না।
এর লাগে মনে হয় পছন্দ না। এসব কথা শুভ্রার কানে যেতে সময় লাগেনি, যেন বাতাসে ভেসে ভেসে পৌঁছে গিয়েছে তা শুভ্রার কর্ণকুহরে। সে কি বলবে আর, যেখানে তরঙ্গ তার সাথে সংসার করবেই না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে শুভ্রার, যেটা মেহনাজের চোখ এড়ায়নি। মেহনাজ শুভ্রার বড় হওয়া সত্ত্বেও আগে শুভ্রাকে বিয়ে দিয়েছে আপদ বিদায় করার উদ্দেশ্যে। এরই মধ্যে শুভ্রার মামি খেতে ডাকে। খেতে বসে রসিয়ে রসিয়ে নিজেদের সুনাম করতেও ভুলছেন না ভদ্রমহিলা। এতে বেশ বিরক্ত মেহনাজ শিশির। তবে শুভ্রাকে দেখে কিছু বোঝার উপায় নেই। তরঙ্গ বোধহয় বিরক্ত হচ্ছে। এ বাড়িতে সবাই একসাথেই খায় আর খাবার পরিবেশন করে শুভ্রা। আজও তার ব্যতিক্রম হয়নি, যদিও সে এখন বিবাহিতা। তবুও তরঙ্গের পাতে খাবার দিতে গেলে শুভ্রাকে আটকে দেয় তরঙ্গ। শুভ্রার চোখ ছলছল করে ওঠে। সে কি এখন তার দেয়া খাবারও খাবে না? তবে তাকে ভুল প্রমাণ করে পকেট থেকে একটা বান্ডিলের মতো কিছু বের করে টেবিলে রাখে তরঙ্গ। উপস্থিত সবাই অবাক হয়ে ভুরু কুঁচকে চেয়ে থাকে। শুধু চোখ চিকচিক করে ওঠে শুভ্রার মামির। খুশিতে গদগদ হয়ে শুভ্রাকে বলে, জামাইরে বেশি বেশি গোস্ত দে শুভু, খাইতেছ না কেন জামাই? শুভ্রা আবারও খাবার দিতে গেলে তরঙ্গ তাকে আটকে দেয়। স্মিত হেসে বলে, তুমি বরং খাবারটা টাকাকে দাও, কারণ তোমার মামি এগুলো আমার জন্য রাঁধেনি। বরং আমার অর্থ ঐশ্বর্যের দরুন এতগুলো আতিথেয়তা পেয়েছে। কখনো যদি এসব হারিয়ে যায়, তবে এ বাড়িতে তোমার অবস্থান আগে যেখানে ছিল আবারও সেখানে চলে আসবে। তবে হ্যাঁ মামি, আমি জানি টাকাটা আপনার প্রয়োজন ছিল, তবে এভাবে দেওয়ার ইচ্ছে আমার ছিল না। শুভ্রা সহ উপস্থিত সকলেই যেন তরঙ্গের কথা বিশ্বাস করতে পারছে না। শুভ্রার কাছে যেন দিবা স্বপ্ন মনে হচ্ছে একটা। মেহনাজের পর এই প্রথম কেউ এ বাড়িতে শুভ্রার পক্ষে কথা বলেছে। যদিও শুভ্রার মামা কখনো খারাপ আচরণ করেনি, তবে ভালো আচরণও করেনি ভদ্রলোক। এখন উপস্থিত থাকলে তারও হয়তো গায়ে লাগতো কাজটা। মেহনাজের অধরের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠেছে, যা চোখ এড়ায়নি তরঙ্গের। শিশিরও বেজায় খুশি, তবে অপমানে তেতে উঠেছে শুভ্রার মামি রোকসানা। কর্কশ গলায় বলে, টাকা দেখাও আমাগো জামাই, লোভী পাইছ হ্যাঁ? এমনি অপমান করতেছ? শুভা তুই ভালোই জাদু পারস দেহি, 2 দিনই পোলা বশ করার ভালো ক্ষমতা দেহি তোর। আহ মামি, নিজেদের গুণগান এত জোরে গেয়ে নিজেদের অপমানের ব্যবস্থা করছেন নাকি? আপনাদের ব্যাপারে পাড়ার লোক বেশ জানে। এখন চেঁচামেচি শুনলে দৌড়ে এসে সার্কাস দেখতে ভুলবে না। শুভ্রা 5 মিনিটের ভিতরে রেডি হয়ে নিচে আসো, আমরা বের হব। শুভ্রা যেন চমকের পর চমক পেয়েই যাচ্ছে। তবে কি তরঙ্গ তাকে মেনে নিয়েছে? না, তা কি করে হয়? সে তো বিয়ের রাতে একবার শুধু বলেছে সংসার করবে না, তারপর থেকে আর কথা বলেনি। রাতেও সেও কক্ষে ফেরেনি। তবে কি শুধু সম্মান রক্ষার্থে এহেন আচরণ? সে যাই হোক, এটাই অনেক। হয়তো বা ক্যাকটাসে ফুল ফোটা শুরু হয়েছে। শুভ্রা তৈরি হয়ে বের হতেই মেহনাজ একটা হাত ধরে আটকে দেয়। শুভ্রা জিজ্ঞাসু দৃষ্টিতে মেহনাজের পানে চায়। মেহনাজ স্মিত হেসে বলে, খাঁটি হিরে পেয়েছিস আমার শুভ্র ফুল, স্বর্ণ হয়ে আগলে রাখিস। শুভ্র রঙা সুতির শাড়ি আর আকাশি রঙা একখানা ব্লাউজে সেজেছে মেহনাজ, যেন এক টুকরো আকাশ। চুলগুলো আলগোছে খোপা করা, কাঁধে একখানা ব্যাগ। একটা রেস্টুরেন্টে বসে বারবার সময় দেখছে আর কাঙ্ক্ষিত মানুষের জন্য অপেক্ষা করছে মেহনাজ। 7 মিনিটের মাথায় দেখা মেলে সেই কাঙ্ক্ষিত পুরুষের। তাসিন এসে মেহনাজের সামনের সিটে বসেই ঘড়ি দেখে বলে, নাজ, এত জরুরি তলব করলে যে, কোনো সমস্যা? মেহনাজ মৃদু হাসে। অন্য সময় হলে এই হাসির মাঝে তাসিন তার প্রতি একরাশ মুগ্ধতা দেখতে পেত, তবে আজ তার ব্যতিক্রম। তাসিন ভুরু কুঁচকে তাকায়। মেহনাজ একটা ছেলেকে ডেকে মেনু কার্ড চাইলে ছেলেটা একটা মেনু কার্ড দেয় মেহনাজের কাছে। তাসিনের কাছে আজ মেহনাজকে ভিন্ন রকম মনে হচ্ছে। অন্যদিন তাসিন নিজে অর্ডার দেয়, কারণ মেহনাজের ভাষ্যমতে তাসিনের যা পছন্দ মেহনাজেরও তাই পছন্দ। তবে আজকে কেন এর ব্যতিক্রম হচ্ছে? অন্যদিন মেহনাজকে শাড়ি পরার কথা বলে বলে মুখে ফেনা তুললেও সে পড়তে চাইতো না। তবে আজ এত সুন্দর করে শাড়ি পরার কারণ কি? মেহনাজ 2টো কোল্ড কফি আর একটা লাসানিয়া অর্ডার দেয়। 2টো না দেওয়ায় আরও অবাক তাসিন। তাসিন আসার পর থেকে মেহনাজকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত।
মেহনাজ নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে বলে, এত দেখার কিছু নেই, আমি বেশ পুরাতন। তাসিন চমকে ওঠে। মেহনাজ কিভাবে জানলো তাসিন তাকে দেখছে? এসব ভাবনার মাঝেই মেহনাজ একখানা বক্স তাসিনের দিকে এগিয়ে দেয়। তাসিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় মেহনাজের পানে। মেহনাজ কিঞ্চিত হেসে বলে, স্মৃতি এটাতে, তবে আমি এখান থেকে যাওয়ার পর দেখবে, এখন না। তাসিনের পুরোটাই মাথার উপর দিয়ে যায়। মেহনাজ আবারও হাসে। তাসিন তো এই মেহনাজকে আগে কখনো দেখেনি, তবে আজকে এত অন্যরকম কেন লাগছে তাকে। এর ভিতরে কফি চলে আসে। মেহনাজ তাসিনের পানে কফি ঢেলে দিয়ে কিছু ইশারা করে, যার অর্থ খাও। তাসিন এবার বলে ওঠে, হঠাৎ এসব কেন করছো নাস? তানিয়াকে? মেহনাজের কণ্ঠ স্বাভাবিক, তবে তাসিনের মুখে চোখে আতঙ্ক ফুটে ওঠে, যা চোখ এড়ায় না মেহনাজের। হাসি আরও চওড়া হয়ে যায়। তাসিন আমতা আমতা করে বলে, জাস্ট ফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানো যায় জানা ছিল না, জেনে উপকৃত হলাম। তাসিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেহনাজের এহেন কথায়। কাপা কণ্ঠে বলে, কী সব বলছো তুমি নাজ? ঘনিষ্ঠ মুহূর্ত মানে? কথাটা শেষ হতেই শব্দ করে হেসে দেয় মেহনাজ, যেন বেশ মজার কোনো কৌতুক শুনেছে। অনেকে আর চোখে তা দেখে ভুরু কুঁচকায়। তাসির নিজে অবাক হঠাৎ এহেন হাসির জন্য। মেহনাজ নিজের ব্যাগ থেকে কয়েকটা ছবি বের করে তাসিনের সামনে রাখে। হাত পা কাঁপা শুরু হয়ে যায় তাসিনের, যা দেখে মেহনাজ আরও চড়া হেসে বলে, নিজে বের করেছি ছবিগুলো আমি, বুঝেছ? বেশ মানিয়েছে কিন্তু। এখন তবে উঠি। ওয়েটার, ডাক দিতে একজন ছেলে আসে। ছেলেটার উদ্দেশ্যে মেহনাজ বলে, বিল নিয়ে আসো, আর আমার সামনে বসে থাকা লোকটা যেন না খেয়ে উঠতে না পারে তা দেখো। হাজার হোক তার প্রিয় বলে কথা। মেহনাজের এহেন কথায় অবাক হয় ছেলেটাও। হয়তো বলতে চেয়েছিল, ম্যাম আপনি কই যাবেন যে আপনাদের দেখতে বলছেন, তবে আর বলা হয়ে ওঠে না। কথাটা বিল আনতে চলে যায়। তাসিন এখন স্তব্ধ, কোনো কথাই যেন নেই তার মুখে, যা দেখে তাচ্ছিল্যের হাসি হাসে মেহনাজ। ছেলেটা বিল আনলে বিল পরিশোধ করে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় মেহনাজ। উঠতে উঠতেই বলে, আমি তোমার মস্তিষ্কের আঙিনে অযত্নে বেড়ে ওঠা আকৃট, যার সৌন্দর্য তোমাকে বিমোহিত করলেও তার প্রতি যত্ন নেওয়ার ইচ্ছেটুকু তোমার হয়নি। কথাটা বলে চলে যায় মেহনাজ। আলগোছে করা খোপা খুলে গিয়ে উন্মুক্ত হয়ে যায় অবাধ্য কেশ, যেন কেশগুলো বলছে, আজ আমি মুক্ত। সেদিকে চেয়ে রয় তাসিন। ভিতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ছবিগুলো মেহনাজ কিভাবে পেল তা ভেবে পায় না সে। হঠাৎ মেহনাজের দেয়া বক্সটার কথা মনে পড়তেই দেরি না করে খুলে ফেলে তাসিন। ভিতরে বছরখানিক আগে তার দেয়া একটা ঘড়ি, যেটা কখনোই পড়তে দেখেনি তাসিন। দেখেই মনে হচ্ছে অনেক যত্নে ছিল এটা। পাশে একখানা চিরকুট রাখা, আর তাতে বেশ যত্নে লেখা, মানুষ বরাবরই ভুল জিনিসের প্রতি যত্ন বেশি নেয়। ফাঁকা রাস্তা হওয়ার দরুন বেশ গতিতেই গাড়ি চালাচ্ছে এক সুদর্শন পুরুষ। আচমকা তার গাড়ির সামনে একটা মেয়ে এসে থমকে যায়। আচমকা এহেন ঘটনায় দিক বিদিক শূন্য হয়ে যায় তীব্র, তবে বেশ জোরে ব্রেক কষে। সামনের মেয়ে ধাক্কা খেয়ে খানিক দূরে ছিটকেও পড়ে। হুট করে ব্রেক কষায়, সামনের দিকে ঝুঁকে পড়ে তীব্র। মাথা গিয়ে বাড়ি খায় গাড়ির স্টিয়ারিংয়ের সাথে। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে, তবে সেদিকে হুঁশ নেই তার। দ্রুত গাড়ি থেকে বের হয়ে মেয়েটার দিকে যায়। রক্তে যেন রক্তের স্রোত বয়ে যাচ্ছে। মেয়েটার মুখের ওপর চুল এসে পড়েছে। তীব্র আলগোছে চুলগুলো সরিয়ে অস্ফুট স্বরে উচ্চারণ করে। চারিদিকে ফিনাইলের তীব্র গন্ধ। থেকে থেকে রুগ্ন ব্যক্তির আহাজারি শোনা যাচ্ছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে কয়েকজন মানবী। এই রাত্রে অন্য কাউকে মেহনাজের অ্যাক্সিডেন্টের কথা না জানিয়ে তরঙ্গকে ফোন দিয়ে জানিয়েছে তীব্র। এমনিতেই তরঙ্গ শুভ্রার সাথে অন্যান্য দম্পতির ন্যায় ব্যবহার না করলেও অমানবিক আচরণ করে না সে। বিয়ের রাতে কড়া কথা বলে হয়তো বা তার নিজের কাছেও খারাপ লেগেছে খানিকটা। মেহনাজ শুভ্রার মামাতো বোন হওয়ার দরুনই তাকে নিয়ে হসপিটালে এসেছে তরঙ্গ। শুভ্রা তার মামিকে ফোন দিয়ে বলেছে মেহনাজ তরঙ্গের বাড়িতে এসেছে। অ্যাক্সিডেন্টের কথা বললে কিংবা মেয়ে বাড়িতে না ফিরলে শুভ্রার মামি প্রায় পাগল হয়ে যেতেন। শুভ্রাকে অপছন্দ করলেও নিজের মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন ভদ্রমহিলা। মেহনাজের কেবিন থেকে বের হয়েছে এক সুদর্শন ডাক্তার।
যাকে দেখে তীব্রের মুখটা আরও ছোট হয়ে যায়। এত সুদর্শন পুরুষ সুন্দরী রমণীর আশেপাশে থাকা ঠিক নয়, তবে এর জন্য সে নিজেকেই দায়ী করে, কারণ অ্যাক্সিডেন্টটা তার গাড়ির সাথেই হয়েছে। তরঙ্গ এগিয়ে গিয়ে মেহনাজের কথা জিজ্ঞেস করলে ডাক্তার জানায় পেশেন্টের এখনও জ্ঞান ফেরেনি, তবে সকালের মধ্যে ফিরতে পারে। অনেক বড় কোনো সমস্যা হয়নি, তবে ছোটও না একদম। মাথা ফেটে গিয়েছে বেশ খানিক, তাই অনেক ব্লিডিং হয়েছে, তাই ব্লাডের ঘাটতি হতে পারে। তাই ওনাকে অধিক পুষ্টিকর খাবার আর বেশ পাওয়ারই মেডিসিন খেতে হবে। আর মাথার চোটের কারণে যদি পরবর্তীতে সমস্যা দেখা যায়, তবে কোথাও থেকে এমআরআই করিয়ে দেখবেন। ডাক্তারের কথা কেমন ছন্নছাড়া মনে হয়। পরবর্তীতে সমস্যা হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? আর তারা এমআরআই কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষা না করেই কিসের চিকিৎসা করলো তবে? তীব্র অ্যাক্সিডেন্ট করার ফলে একই হীনমন্যতে ভুগছিল, আর এখন ডাক্তারের ছন্নছাড়া কথায় তার মেজাজের পারদ যেন তরতর করে বাড়তে শুরু করেছে। তরঙ্গ শিও ভাইয়ের কপালের রগ ফুলে ওঠা লক্ষ্য করে নিজেই ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে, আর না হলে তার ভাইকে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নেবে সবাইকে। শুভ্রা অবাক তীব্রের দিকে তাকিয়ে, ছেলেটা এভাবে ফুঁসছে কেন ভেবে পায় না। তরঙ্গ বেশ খানিক সময় ডাক্তারদের সাথে কথা কয়ে ফিরে আসে। তার নিজেরও পছন্দ হয়নি ডাক্তারের কথা। সে জানায় তারা মেহনাজকে অন্য হসপিটালে নিয়ে যাবে। অনেক রাত হওয়ার দরুন তীব্র তখন উপায় না পেয়ে এখানে এনেছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয়, এত রাতেও ডাক্তার পাওয়াটা। তীব্রকে চলে যেতে বললে তীব্র জানায় সে মেহনাজের জ্ঞান ফেরার পরই যাবে এখান থেকে। শুভ্রাও নাছরবান্দা, সে নিজেও যাবে না। শুভ্রা বলে, আমি তীব্র ভাইয়ের সাথে থাকব। তরঙ্গ মশাই, আপনি চাইলে চলে যেতে পারেন। আর থেকেই বা কী করবেন জানা নেই, কারণ যে স্ত্রীকে মানে না, সেই স্ত্রীর মামাতো বোনের জন্য হসপিটালে থাকবে, এটা হাস্যকর। শুভ্রার কথা স্পষ্ট তাচ্ছিল্যের সুর ফুটে উঠেছে। তীব্র কি কথাগুলো শুনেছে? শোনেনি হয়তোবা। তরঙ্গ চোখ গরম করে তাকায়, দাঁতে দাঁত পিষে বলে, তুমি একা হসপিটালে থাকার কথা চিন্তা কিভাবে করলে? একা কই পেলেন? দুজনে কি একা হয়? তরঙ্গের মেজাজ খারাপ হয়ে যায়। কাল এমনিতেই জরুরি মিটিং আছে, আর এখন তার সহধর্মিণী বিয়ের রাতের কথা নিয়ে খোঁটা দিচ্ছে। মেহনাজ চোখ পিটপিট করে খুলে একবার আশেপাশে পরখ করছে। মাথা তার ভীষণ ভার হয়ে আছে। হাতের দিকে নজর যেতেই দেখে তার হাতে ক্যানোলা লাগানো। আস্তে আস্তে রাতের ঘটনা মনে করার চেষ্টা করছে সে। বিকেলে তিশানের সাথে সম্পর্ক ছিন্নের পর একা একা ঘুরেছে প্রিয় স্থান সমূহ, যেখানে অন্যান্য মেয়েরা কেঁদে কেটে একাকার করত, সেখানে সে তার প্রিয় সব কাজ করেছে। একা দাঁড়িয়ে ফুচকা খেয়েছে, মিন্টু মামার দোকানে দাঁড়িয়ে চা খেয়েছে। একবার ভেবেছিল ইন্দিরাকেও ফোন করে আসতে বলবে, পরক্ষণে ভাবল কিছু মুহূর্ত একা কাটানোই শ্রেয়। অতপর রাতে হেঁটে বাড়ি ফেরার সময় হুট করে মাথার চক্কর দেয় এবং একটা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। আকস্মিক ঘটনায় সে জমে গিয়েছিল যেন, তারপর আর কিছু মনে নেই। মেহনাজ এক হাতে সামান্য ভর দিয়ে উঠে বসে, চোখ বুলিয়ে চারপাশ দেখে নেয়। একপাশে একজন নার্স বসে ঘুমাচ্ছে। মেহনাজ ধীর কণ্ঠে ডাকে তাকে। নার্সটা ধরফড়িয়ে উঠে যায়। চোখ মুখে তার বিরক্তি স্পষ্ট। মেহনাজের সাথে কোনো প্রকার কথা না বলে নার্সটা বেরিয়ে যায় কেবিন থেকে। এতে মেহনাজের কপালে ফুটে ওঠে বিরক্তির ছাপ। নার্সটা বের হওয়ার প্রায় সাথে সাথেই সেথায় প্রবেশ ঘটে শুভ্রার। শুভ্রাকে দেখে অবাক খুশি দুটোই হয় মেহনাজ। শুভ্রা ধীর পায়ে এগিয়ে এসে মেহনাজের পাশে বসে। শুভ্রা কিছু বলার আগে মেহনাজ বলে, আমি এখানে কিভাবে এলাম রে? শুভ্রা ম্লান হাসে। মেহনাজের কপালের পানে চেয়ে রিনরিনে কণ্ঠে বলে, এখন কেমন লাগছে মেহু আপু? মাথাটা বেশ ঝিমঝিম করছে বুঝলি, কিন্তু এখানে আনলো কে আমাকে? সে না হয় পরে জানবে। মেহনাজ আর কিছু বলার আগে সেথায় তরঙ্গের প্রবেশ ঘটে। ব্যস্ত পায়ে শুভ্রাকে কিছু বলে, যার সারমর্ম এই যে তারা মেহনাজকে এখানে রাখবে না, বরং তাদের পারিবারিক ডাক্তার সাদিয়া সুলতানাকে দিয়ে তার চিকিৎসা করাবে। মৃদু শীতল হাওয়া হওয়া সত্ত্বেও ঘেমে জুবুথুপু হয়ে একটা রেস্তোরাঁর দিকে যাচ্ছে এক 20 বছর বয়সী রমণী। পরনে ছাইরঙা একখানা শাড়ি, চুলের খোপায় শোভা পাচ্ছে অর্ধমৃত বেলি ফুলের মালা। স্রোতস্বিনী একবার ঘড়ির দিকে তাকিয়ে
সময়টা পরোক্ষ করে নেয়। গুনে গুনে 1 ঘন্টা 33 মিনিট দেরি করেছে সে। আজ তার প্রিয় বান্ধবী আফরিনের জন্মদিন, অথচ সে এতটা দেরি করলো। অবশেষে রেস্তোরাঁ রুপটপে চলে যায়, কারণ আয়োজন সেখানেই করা হয়েছে। ওঠার সাথে সাথে তার সর্বপ্রথম চোখ আটকায় সাদা শার্ট পরা এক পুরুষের দিকে। সাথে সাথে চোখ নামিয়ে ফেলে স্রোতস্বিনী। সব পুরুষ যেমন সবার জন্য না, তেমনি এই পুরুষও স্রোতস্বিনীর না। স্রোতস্বিনী এমনভাবে ছুটে আফরিনের কাছে যায় যেন সে এক অষ্টাদশী কন্যা। আফরিন কৃত্রিম রাগ দেখে হাত ভাঁজ করে, মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অতঃপর অভিযোগের সুরে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, এই মেয়ে এখানে কি করছে বৃষ্টি? চিনিস না কে কে? আফরিনের কথায় হেসে দেয় স্রোতস্বিনী। সে বেশ বুঝতে পেরেছে তার প্রিয় বান্ধবীর অভিমান হয়েছে। তারই বা কী করার ছিল? বাড়িতে তরঙ্গ, তীব্র একজনও নেই, তার উপরে গাড়ি দুটো দুজনের দখলে। তরঙ্গ বাড়িতে জানিয়েছে সে শুভ্রাকে নিয়ে ট্যুরে এসেছে, আর তীব্র জানিয়েছে সে একটা কাজে ঢাকার বাইরে গিয়েছে। অগত্যা স্রোতস্বিনীকে রিক্সা করে আসতে হলো। নিজস্ব গাড়ি ব্যতীত একমাত্র রিক্সায় সে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজ জ্যাম থাকার দরুন দেরি হয়ে গিয়েছে তার। স্রোতস্বিনী কিছু একটা বলার আগেই সাইমুম বলে ওঠে, আর বৃষ্টি কি বলবে? আমি বলছি, এই মেয়ে হচ্ছে আজকের বার্থডে গার্লের কিডনি। এই মেয়ের দেরির কারণে বেচারি কেঁদে কেটে অস্থির, কেকও কাটে না। আশু, তুই কি জানিস বার্থডে গার্লটাকে? চোখ ছোটো ছোটো করে সাইমুমের দিকে তাকায় আফরিন। সে বেশ বুঝতে পেরেছে তাকে পচানোর চেষ্টা করছে সাইমুম। যদিও সে কাঁদেনি, তবুও তাকে ফাঁসানো হচ্ছে। আফরিন মেকি রাগ দেখে বলে, বেটা সাই, চুপ কর। তুই তোর স্রোতকে নিয়ে চলে যা। যা যা আসিস কেন, যা। তোর প্রাণপ্রিয় স্রোত গুনে গুনে 1 ঘন্টা 33 মিনিট দেরি করেছে, বুঝলি? বাহ বাহ, সময় হিসাব করে রাখছস। কত পীড়িত তো গো ভাই। ভাই, তোরা দুইটা বিয়ে টিয়া করবি নাকি আবার? তাইলে আমরা সিঙ্গেল মর্মু আরিয়ান। ভাই তোর একটু থাম। তা আমার আশু কি একটু বেশি রাগ করেছে? কথাটা বলল স্রোতস্বিনী। তুই কবে থেকে ন্যাকা হলি স্রোত? এমনিতেই তো লজিকলেস কথা বলিস না, সারাদিন কি যে দুঃখ বিলাস করিস আল্লাহ মালুম, আর এখন দেখি লেসবিয়ান হয়ে গেছিস। পুরুষটার কথার কোনো জবাব দেয় না স্রোতস্বিনী। আসলে তার মুখে কথা আসছে না। আচ্ছা, পুরুষটা কি জানে না তার দুঃখ বিলাসের কারণটা সে নিজে? না জানুক, সব কিছু সবার জানতে নেই। স্রোতস্বিনী জবাব না দিলেও আফরিন ঠিকই জবাব দেয়। আফরিন চোখ ছোটো ছোটো করে বলে, এই ধ্রুব, তুই স্রোতকে লেসবিয়ান বললি কেন? হ্যাঁ, তুই লেসবিয়ান, তোর খালা লেসবিয়ান। আফরিনের কথায় উপস্থিত সবাই শব্দ করে হেসে দেয়, কারণ একটা পুরুষ কখনো লেসবিয়ান হতে পারে না। তবে আফরিন উদ্ভট লজিক দিয়ে সবই সম্ভব করতে পারে। এতক্ষণের নীরব শ্রোতা বৃষ্টি এবার সবার উদ্দেশ্যে বলে, তোরা থাম এখন, বেলা কত হলো দেখিস না? আশু চল, কেক কাটবি। আয়, 80-90। সাইমুম সাই। গালে হাত দিয়ে বসে শুভ্রা আর তরঙ্গকে পরখ করছে মেহনাজ। তার মনে হচ্ছে এদের ভেতর কোনো মিলই নেই, যত মিল সব লোক দেখানো। মেহনাজকে তরঙ্গদের পারিবারিক ডক্টর সাদিয়া সুলতানার কাছে আনা হয়েছে। সাদিয়া বেশ কিছু টেস্ট করতে বলে মেহনাজের মাথার। শুভ্রা এখনও বাড়িতে জানায়নি মেহনাজের অ্যাক্সিডেন্টের ব্যাপারে, কারণ মেহনাজ নিজে নিষেধ করেছে। সে চায় না কেউ ব্যস্ত হোক তার জন্য। মেহনাজের বারণের ফলে শুভ্রা আর তরঙ্গকেও ট্যুরের কথা বলতে হয়েছে, আর না হলে মেহনাজের কাছে থাকতে পারবে না। তবে মেহনাজ তীব্রকে যত দেখছে তত অবাক হচ্ছে, কারণ ছেলেটা একটু বেশি যত্নশীল। তীব্র এই নিয়ে শতবার ক্ষমা চেয়েছে অ্যাক্সিডেন্টের ফলে, কিন্তু মেহনাজ নিজেকে দায়ী করে। সেই তো তিসানের কথা ভাবতে ভাবতে হাঁটছিল, আর তার মাইগ্রেনের সমস্যাও আছে, তাই এমন ঘটনা। মেহনাজকে নিয়ে তীব্রর ব্যক্তিগত একটা বাগান বাড়িতে এসেছে সবাই। বাড়িতে জানে তারা ঘুরতে গিয়েছে, তাই দুদিনেও কেউ কোনো খোঁজ করেনি। সাদিয়া সুলতানার কথা অনুযায়ী মেহনাজের মাথায় ছোট্ট একটা ফাটল হয়েছে, সেটা সারিয়ে তুলতে বেশ সময় লাগবে। তীব্রর নিজেকে আরও দোষী বলে মনে হচ্ছে, তবে কোনো হেলদোল নেই মেহনাজের। মেহনাজ আর শুভ্রা বেলকনিতে বসে গল্প করছে, এমন সময় তীব্র আসে সেখানে। তীব্রর দিকে ভুরু কুঁচকে তাকায় মেহনাজ। শুভ্রা মৃদু হেসে বলে, কিছু লাগবে ভাই? না ভাবি, একটু তোমার বোনের সাথে কথা ছিল। মানে ঠিক আছে, কথা বলুন, আমি কফি আনছি।
শুভ্রা যেতেই শুভ্রার আসনে বসে তীব্র। মেহনাজের দৃষ্টি বাহিরে স্থির। তীব্র হালকা কাশি দেয়, তবে এত ভাবান্তর হয় না মেহনাজের। খানিক বাদে মেহনাজি বলে ওঠে, মিস্টার তীব্র, আপনার কোনো দোষ নেই, তবে আর কতবার সরি বলবেন? আপনার কেন মনে হলো আমি আবারও সরি বলতে এসেছি? জাস্ট গেস করলাম। তো কি বলবেন? কিছুই না। মেহনাজ এবার ভুরু কুঁচকে তীব্রের পানে চায়। কিছু না বললে সে শুভ্রাকে সরালো কেন তবে? তীব্রর দৃষ্টি এবার বাইরের দিকে। মেহনাজ এবার তীব্রকে খুঁটিয়ে খুঁটিয়ে শুরু করে দেখা। আসমানি রঙের শার্ট পরেছে ছেলেটা, বেশ ফর্সা হওয়ার দরুন অনেক মানিয়েছে তাকে। তাতে চোখ মুখ কুঁচকে আসে তার। পুরুষ কেন ফর্সা হবে? পুরুষ হবে শ্যামবর্ণের। তীব্রর গালে খোঁচা খোঁচা দাড়িও আছে, যেটা মেহনাজের একটু বেশি পছন্দ। অতঃপর চোখ নামিয়ে নেয় সে। তিশানেরও খোঁচা খোঁচা দাড়ি ছিল। তিশানের কথা মনে পড়তে একটা দীর্ঘশ্বাস ফেলে মেহনাজ। এত ভালোবাসার পরেও যে ছেলে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছে, তার জন্য শোক পালন করার মানেই হয় না। তীব্র বাইরের দিকে তাকিয়ে বলে, আমার মাঝে অন্য কাউকে খোঁজো না মেহু পাখি? মেহনাজ চোখ বড় বড় করে তাকায়। তীব্র আর কিছু না বলে উঠে যায়। ছেলেটা একটু অদ্ভুত, কেমন রহস্যে ঘেরা। সে কিভাবে বুঝলো মেহনাজ তার দিকে তাকিয়ে তিশানকে মনে করছিল? তবে কি তীব্র তিশানের ব্যাপারে জানে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় মেহনাজ। তখনই সেথায় আসে শুভ্রা, হাতে ধোঁয়া ওঠা কফি। এদিক ওদিক মাথা ঘুরিয়ে তীব্রকে না দেখে মেহনাজের কাছে জিজ্ঞেস করলে সে জানায় তীব্র চলে গেছে। কথা বাড়ায় না শুভ্রা, কারণ মেহনাজ তার থেকে গুণে গুণে 2 বছরের বড়, তাই সে যথেষ্ট সম্মান করে তাকে। মেহনাজ কফিটা নিয়ে সামনের দিকে তাকিয়েই বলে, মানুষ কেন ভুল মানুষকে ভালোবাসে বলতে পারিস? শুভ্রা বোঝে না মেহনাজ কি বোঝাতে কথাটা বলেছে, তবে অষ্টাদশীর মস্তিষ্ক তখন তরঙ্গের কথা মনে করিয়ে দেয় তাকে। শুভ্রাকে নিরুত্তর দেখায়। মেহনাজের খেয়াল হয় সে কি বলেছে, তাই কথা ঘোরানোর জন্যই বলে, জিজু তোকে ভালোবাসে? হয়তো না। দুজনের ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মেহনাজ কফিতে চুমুক দিয়ে বলে, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয়। তোকেও একদিন জিজু তার সবটা দিয়ে ভালোবাসবে দেখিস। স্নিগ্ধ শীতল আবহাওয়া। তরঙ্গ, শুভ্রা এবং তীব্র বাড়ি ফিরে এসেছে, সাথে মেহনাজও নিজেদের বাড়িতে চলে গিয়েছে। এতদিন মিথ্যে বলে বাইরে থাকার কারণে নিজের মায়ের ন্যাকামো তার পছন্দ না। মেয়েটা বেশ অদ্ভুত। যেখানে অন্যান্য মেয়েরা অসুস্থতার সময় মায়ের সঙ্গ চায়, সেখানেই তার বিরক্ত লাগে এসব। কারণ একটাই, আর তা হচ্ছে ছোট থেকেই সে শুভ্রার প্রতি অবিচার দেখে বড় হয়েছে। শুভ্রা অসুস্থ থাকলেও তার মা শুভ্রাকে দিয়ে ঠিকই কাজ করিয়ে নিয়েছে। শুভ্রার বাবা মা বেঁচে থাকতে মেহনাজকে প্রচুর ভালোবেসেছে। যেহেতু মেহনাজ শুভ্রার 2 বছরের বড়, তাই সে বেশ ভালোবাসাই পেয়েছে। শুভ্রার মামি অর্থাৎ মেহনাজের মা ও শুভ্রাকে আদর করতেন, কারণ হয়তোবা ছিল শুভ্রার বাবা তাদের বাড়ি আসলে হাত খুলে খরচ করত। অতঃপর শুভ্রার বাবা মা মারা যেতেই যখন মেহনাজদের বাসায় এসে থাকতে শুরু করলো শুভ্রা, অমনি তার মায়ের আসল রূপ দেখানো শুরু হলো। 9 বছর বয়সী মেহনাজের মস্তিষ্কে তখন থেকে বিষয়গুলো বেশ জোরালোভাবেই গেঁথে গেছে। সে দেখত, সে সামান্য অসুস্থ হলেই তার মা পাগল হয়ে যেত, অথচ ছোট শুভ্রার হাত পুড়লেও তার মা শুভ্রাকে নিয়ে কাজ করাতে ভুলত না। ব্যাপারগুলো তার কাছে বেশ বিরক্তিকর আর ন্যাকামো। বাড়িতে আসার পর এতদিন শুভ্রার শ্বশুরবাড়ি কেন ছিল, কি খাওয়ালো, কি দিল, এমন ধরনের প্রশ্ন করতে বেশ রেগে গিয়েছিল মেহনাজ। বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে গিয়ে নিজের কক্ষের দরজা আটকে দেয়। এতে বেশ অবাক হয় মেহনাজের মা। এতদিন তীব্রর বাগান বাড়িতে থাকাকালীন তার তিশানের কথা খুব একটা মনে পড়েনি, তবে এখন মনে পড়ছে। কক্ষে গিয়ে সর্বপ্রথম নিজের গিটারটা হাতে নেয়। মেহনাজের গিটারের প্রতি একটু আলাদা টান আছে, আর সে বেশ ভালোই বাজায়। গিটার প্রায় সবারই প্রিয়, তবে সচরাচর তা ছেলেদের কাছেই দেখা যায়। মেহনাজদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকায় সে দামি গিটার কিনতে পারেনি, তবুও নিজের শখ পূরণ করতে পেরেছিল, এটাই অনেক। সবাই তো নিজেদের শখ পূরণ করতে পারে না। কেউ একজন বলেছিল, টাকা জমিয়ে বড়লোক হওয়ার থেকে শখ পূরণ করে গরিব হওয়াও ভালো। আর এটা মেহনাজ বিশ্বাস করে মনে প্রাণে। টুংটাং আওয়াজে গিটারে সুর তুলে মেহনাজ
অতঃপর গাইতে শুরু করে, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারো সঙ্গে বেঁধা ঘর। প্রিয় মানুষকে অন্য কারো সঙ্গে ঘর বাঁধতে বলে নিজে কখনো সুখী হওয়া যায় এমন উদাহরণ প্রকৃতিতে নেই, এটা বরঞ্চ প্রকৃতি বিরুদ্ধ। তবে সাময়িক দুঃখের পর সুখের দেখা মেলে অনেকের, আবার অনেকের সুখের সন্ধান না নেমেই নেমে পড়ে আত্মহননের প্রচেষ্টায়, যেটা মস্ত ভুল। কেউ হত্যা করে স্মৃতি, কেউ বা সত্তা। মেহনাজ স্বীয় সত্তা হনন করার মতো মেয়ে না, তাই স্মৃতি হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এইভাবে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সে সফল হবে। যে প্রেমিক তার সাথে বিশ্বাসঘাতকতা করার পরেও তার চোখে বিন্দু মাত্র অনুশোচনা দেখেনি, সে প্রেমিকের জন্য কষ্ট পাওয়া বোকামি। মস্তিষ্ক এহেন কথা বললেও তার মন বিপরীত। বরাবরের মতোই মন আর মস্তিষ্ক চিরপ্রতিদ্বন্দ্বী। যে নিজের মন আয়ত্ত করতে পারে সে যে কোনো কঠিন কাজে অনায়াসে করে দিতে পারে। সামনাসামনি বসে আছে স্রোতস্বিনী ধ্রুব, দুজনেই নীরব। স্রোতস্বিনীর হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেড়ে 3 গুণ হয়ে গিয়েছে। খানিকক্ষণ এমন চলতে থাকলে মেয়েটা নির্ঘাত হার্ট অ্যাটাক করে ফেলবে। তবে সে বরাবরের মতো অন্তর্মুখী স্বভাবের হয় নিজের অনুভূতিগুলো আচরণে প্রকাশ করে নিজেকে দুর্বল প্রমাণ করলো না। তবে বহুমুখী স্বভাবের মানুষগুলো হয় নিজের ভাষায় লেখা খোলা বইয়ের মতো, যাদের দিকে তাকালে সহজে পড়ে ফেলা যায়। অপরদিকে অন্তর্মুখী স্বভাবের মানুষেরা অনেকটা খুব চেনা ধুলো জমা বদ্ধ বইয়ের ন্যায়, যাদের আমরা খুব করে চিনি তবে অযত্নে রেখে দেই কিংবা তাদের পড়ার চেষ্টা করি না। তারা স্বচ্ছ হয়, তবে সবাই না। হঠাৎ স্রোতস্বিনীকে ডাকার কারণ জানা নেই তার। যতটুকু জানে ধ্রুব তাকে অকারণে ডাকবে না আর প্রণয়লাপও করবে না। তাই নীরবতা ভেঙে প্রথমে স্রোতস্বিনী জিজ্ঞেস করে, হঠাৎ এভাবে ডাকার মানে? একটা সাহায্য চাই। সাহায্য? খানিক ভুরু কুঁচকে কথাটা বলল স্রোতস্বিনী। হ্যাঁ রে, সাহায্য। আশুকে আমি অনেক আগে থেকে পছন্দ করি, তবে বলতে পারছি না। কিছু একটা বাধা দিচ্ছে আমাকে। আমার কেন জানি না মনে হলো আশুকে পছন্দ করি, ব্যাপারটা তুইও বুঝতে পেরেছিস। তাই এখন তোর হেল্প চাই। আর তুই আশুর বেস্ট ফ্রেন্ড, সেই হিসেবে আমি তোর ফিউচার জিজু। জিজুকে এতটুকু হেল্প করবি না শালিকা? কত সহজে সাবলীলভাবে কথাগুলো বলে দিল ধ্রুব, অথচ সে জানেও না তার এই কথার অপরপক্ষের কাছে বিষবাক্যের ন্যায়, যেন কোনো বিষাক্ত তীর এসে এফোর ওফোর করে দিচ্ছে স্রোতস্বিনীকে। সে যেন বাঁচতে চাইছে তবে পারছে না। অন্তরে তার তীব্র রক্তক্ষয়, অথচ অধরের কোণে ঝুলানো ক্ষীণ হাসি। তীব্র ইচ্ছে করে তাকে কষ্ট দিচ্ছে তা বেশ ভালোই জানে সে। আফসোস হচ্ছে নিজের এমন পছন্দের কারণে, আবার আয়েশার কথা ভেবেও আফসোস হচ্ছে। সে কখনোই নিজের প্রিয় বান্ধবীর প্রেমে বাধা হতে চায়নি, আর হবেও না। অন্তর পুড়ে যাচ্ছে, তবু ধ্রুবকে সে সাহায্য করতে রাজি হয়েছে। একমুখী ভালোবাসা যে বড্ড পোড়ায়, তাই ইতিমধ্যেই সে টের পেয়ে গিয়েছে। আগেই জানতো ধ্রুব অন্য কাউকে চায়, অথচ বেহায়ার মতোই ভালোবেসেছে সে। খানিক দহন না হলে কি হয়? ব্যালকনিতে বসে নিজের জীবনের হিসাব মিলানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে শুভ্রা। হিসাব যে বরাবরের মতোই শূন্য। ভেবেছিল বিয়ে হলে অন্তত একটু ভালোবাসা পাবে, তবে উপরওয়ালা যে সেটাও তার ভাগ্যে লিখেনি কে জানে। ভালোবাসা দূরে থাক, তার স্বামী তার সাথে কথা পর্যন্ত বলে না। সবসময় শুনেছে শাশুড়ি কুটনা হয়, অথবা সংসারে ননদিনী থাকলে সে সংসারে টিকে থাকা দেয়। অথচ এখানে সম্পূর্ণতার বিপরীত। স্রোতস্বিনী অন্য 5টা ননদের মতো না, বরং একটু বেশি ভালো সে। তার শাশুড়ি যথেষ্ট ভালো, কেবল তার স্বামী তাকে দূরে রাখছে। শুভ্রার ভাবনার মাঝে কক্ষে প্রবেশ ঘটে তরঙ্গের। কিছু একটা খুঁজেছে সে, অতঃপর খুঁজে না পেয়ে অগত্যা শুভ্রাকে ডাকে। শুভ্রা খুঁজে দিলেই জিনিসটা নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় তরঙ্গ। শুভ্রার বেশ কান্না পায়। আর কত বয়সী বা কত তার, মাত্র 7 বছরে বাবা মা হারিয়ে মামার কাছে ঠাঁই নিলে সেখানে সহ্য করতে হয়েছে নরক যন্ত্রণা, আর বিয়ের পর স্বামীর এহেন আচরণ। অজু করে জায়নামাজ বিছিয়ে খোদার কাছে ফরমান জারি করতে থাকে শুভ্রা। এই একটা জায়গায় সে সর্বসুখ পায়,
ছাদের বেঞ্চিতে বসে চন্দ্রবিলাস করছে তরঙ্গ। স্রোতস্বিনী ধীর পায়ে এসে তার পাশে বসে মৃদুস্বরে বলে, মেয়েটাকে এভাবে না পোড়ালেও পারো ভাইয়া। স্রোতস্বিনীর কণ্ঠে খানিকটা নড়েচড়ে বসে তরঙ্গ, তবে কথার উত্তর দেয় না। স্রোতস্বিনী আবারও বলে, নিজেই পছন্দ করলে অথচ নিজেই পায়ে ঠেলছ। ঘাস ফুলের ন্যায় পায়ে না মারিয়ে যত্ন করলেই পারতে খানিক। মেয়েটার কেউ নেই। কেউ কেউ ঘাস ফুলও খুব যত্নে ডায়েরির ভাঁজে লুকিয়ে রাখে। কথাটা বলেই উঠে চলে গেল তরঙ্গ। এহেন কথার মানে বুঝতে পারল না স্রোতস্বিনী। নিজে এবার চাঁদের দিকে তাকালো। হুট করেই তার ধ্রুবের কথা মনে পড়ে গেল। বিষয়টা যতই ভুলতে চাচ্ছে ততই গোটা মস্তিষ্কে ছাড়িয়ে বেড়াচ্ছে। এটা খুবই যন্ত্রণাদায়ক তার জন্য। না চাইতেও এত দহন কেন তব? শহর জুড়ে কেবল বিচ্ছেদ আর বিচ্ছেদ, যেন বিচ্ছেদের অনলে পুড়ে যাচ্ছে আস্ত কয়েকটা সত্তা। মেহনাজের একখানা ছবি বারবার জুম করে দেখছে তীব্র। বাগানবাড়িতে থাকতে লুকিয়ে তুলেছিল সে। খোলা চুল, মাথায় ব্যান্ডেজ, বেশ একটা সিনেমা ভাব মনে হয়েছিল তার। আর তাই তো টুপ করে ক্যামেরাবন্দি করে নিয়েছে সে। গোটা শহর যেখানে বিচ্ছেদের অনলে পুড়ছে, সেখানে তীব্রর হৃদয় কাননে পরিস্ফুট হচ্ছে সদ্য প্রণয়া পুষ্প। এই পুষ্প বসন্তের বাতাসে নেয় ছড়িয়ে পড়ুক প্রতিটা পুড়ে ছাই হয়ে যাওয়া অন্তরে। অপ্রিয় ক্ষণিকের সুখ। সম্বোধনটা তোমার জন্য একদম ঠিকঠাক, তাই না বলো? তুমি তো ক্ষণিকের সুখ হয়েই পদার্পণ করেছিলে আমি নামক এক সদ্য কিশোরী কন্যার হৃদয়ে। অতপর অসময়ের এক পশলা বৃষ্টির ন্যায় আমার ইহায় প্রবেশ করে ঠিক তেমনটাই ছেড়ে গেলে। কেন এসেছিলে বলো? প্রেম নামক অসুখে ধুকে ধুকে আমাকে মারার জন্য? আমি তো তোমাকে চেয়েছিলাম চিরসুখ রূপে, তব কেন করলে আমার সাথে এমনটা? সেদিনও তোমার চোখে বিন্দুমাত্র অনুতাপ দেখিনি। দিব্যি ছিলে। তুমি কি জানো, একজন নারী তার প্রিয় পুরুষের পাশে নিজের ছায়াকেও হিংসে করে, আর সেখানে তুমি অন্য নারীর সাথে। থাক আর না বলি, তুমি তো বেশ আছো, তবে আমি একটু ভালো নেই জানো। বিষণ্ণতার অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমার মস্তিষ্ক, আমার অস্তিত্ব। সেদিন তোমার চিন্তায় বিভোর হয়ে 20 বছরের যুবতী আমি কিনা নিজের প্রাণটাও হারাতে বসেছিলাম। তবে হারালে বোধহয় বেশ ভালো হতো বলো। অন্তত প্রতিটা মুহূর্তে তুমি নামক অনলে পুড়তে হতো না। তবু আমি তোমাকে আর চাই না। তোমাকে চাওয়ার আগে আমার মৃত্যু হোক। তোমার দেয়া গোলাপটাও আমার ডায়েরির ভাঁজে যত্নে লুকিয়ে রেখেছিলাম। তুমি আমার জীর্ণ শীর্ণ ডায়েরির ভাঁজে যত্নে লুকিয়ে রাখা শুকনো ফুল, তবে যে আমার নয় অন্য কারো। তার কোনো স্মৃতি বহন করেও নিজের বিষাদের পাল্লা বাড়াতে চাই না আমি। তোমার দেয়া স্মৃতিগুলো বরং তোমারই হোক। তোমার ক্ষণিকের সুখরূপী দীর্ঘস্থায়ী অসুখ তুমি। আমার ক্ষণিকের সুখরূপী দীর্ঘস্থায়ী অসুখ তুমি। তোমাকে হারিয়ে আমার অনুভব করা যন্ত্রণাগুলোর ছটাক মাত্র তোমার না হোক। আমি না হয় থাকলাম এই তীব্র যন্ত্রণা নিয়ে। হয়তোবা কোনোভাবে আমিই দায়ী এর জন্য। তোমার প্রেমিকার চুলের যোগ্য নই, তবে আমি আমার থেকে বেশি ভালো সে তোমাকে বাসবে না। ভাবছ অভিশাপ দিচ্ছি? তবে না, অভিশাপ দেয়া আমার স্বভাব বিরুদ্ধ। তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই। ভীষণ ভালো থাকো তুমি। ইতি তোমার অবহেলিত প্রাক্তন। চিঠিটা পড়ে খানিকের জন্য স্তব্ধ হয়ে যায় তাসিন। চিঠির পাশে কয়েকটা শুকনো গোলাপ রয়েছে। তার বেশ জানা এটা কে দিয়েছে। অফিসে বসে কাজ করছিল, তখন একজন এসে পার্সেল দিয়ে গেলে তার ভিতরে এগুলো পায় সে। সেদিন মেহনাজ তাকে ছেড়ে গেলেও তার ভিতর বিন্দুমাত্র অনুতাপ কাজ করেনি। তবে আজ কেন তার হিয়া কাঁপছে? তবে কি মানুষ হারিয়ে গেলেই তার দাম বাড়ে? তাসিন একবার গোলাপের পাপড়িগুলো হাতে নেয়। এই পাপড়ির ভাঁজে মেহনাজের ছোঁয়া মিশে আছে, বেশ যত্নের পাপড়িগুলোর। তাসিন তার আর মেহনাজের কাটানো সাদামাটা কিছু দৃশ্য কল্পনা করতে থাকে। মেয়েটা অন্য মেয়েদের থেকে বেশ আলাদা আর সাদামাটা স্বভাবের। কৃত্রিম প্রসাধনীর ভারী প্রলেপ বিহীনী সে বেশ মায়াবতী। তিসানের ভাবনার সুতো ছিঁড়ে যায়। মুঠোফোনের কর্কশ শব্দে স্ক্রিনে জ্বলজ্বল করছে তানিয়ার নাম। এই মুহূর্তে তানিয়ার কলাশায় সে বেশ বিরক্ত। এই মেয়েটার জন্যই আজ সে তার নাচকে হারিয়েছে। তবে নাচকে আদৌ তার? থাকতে যার মূল্য দেয়নি, সে চলে যাওয়াতে কেন তার অনুপস্থিতি এত পীড়া দেয়?
বেশ খানিকক্ষণ ফোনটা বেজে কেটে যায়। তিশান দীর্ঘশ্বাস ফেলে। আবারও বেজে ওঠে ফোন। এবার বেশ বিরক্তি নিয়ে তিশান কলটা ধরলো। ওপাশ থেকে ন্যাকা স্বরে তানিয়া বলে, বেবি তুমি এত লেট কেন করলে আমার কল পিক করতে? আই মিস ইউ সো মাচ। ইউ নো আজকে মিট করবে আমি কিচ্ছু জানি না। প্রথমত মেহনাজের স্মৃতি, আর দ্বিতীয়ত যার জন্য মেহনাজকে হারিয়েছে তার এহেন ন্যাকা ন্যাকা কথা। তিশানের হুট করে মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, লিসেন তানু, আমার অনেক কাজ থাকে অফিসে, তাই হুটহাট দেখা করতে পারবো না। আর কল কেন দিয়েছো বেশ ভালোই জানা আছে। যাও চেক করো, দেখো টাকা পাঠিয়েছি আমি। টাকার কথা শুনে খুশিতে গদগদ করতে থাকে তানিয়া। সে তো টাকার জন্যই কল করেছিল তিশানকে। তিশানের টাকা দেখেই তো তাকে ফাঁসিয়েছে আর গোপন ভিডিও করে রেখেছে ভবিষ্যতে কাজে লাগাবে বলে। এখন আপাতত তিশান জানে না এ ব্যাপারে কিছু।